আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান সরকার এই মুহূর্তে খুব বিপদের মধ্যে দিয়ে আছে। শেখ হাসিনা তাল ঠুকছেন, মানে সরকার বিভ্রান্ত যে কি করবে, কোন দিক সামলাবে। সীমান্ত সামলাবে, না জেনজির আন্দোলন সামলাবে, নাকি মায়ানমারের দিকে গন্ডগোল সামলাবে। মায়ানমারের বলছি আপনার যেটা পাহাড় এলাকা, সেখানকার গন্ডগোল সামলাবে, না আইন শৃঙ্খলা সামলাবে। কোন দিকে যাবে? আর সরকার অদ্ভুত একটা নির্লিপ্ত ভাব, বলে না যে বোকা হয়ে যাওয়া। এরা যারা এসে বসেছে তারা তো হচ্ছে ক অক্ষর গোমাংস শিক্ষায়, রাজনীতি ফাজনীতি কিছুই জানে না। এই জেনজির আন্দোলনটা হতোই না। আমাদের দেশে কি হয়, যদি বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয় সঙ্গে সঙ্গে সরকার বলে দেয় যে এতদিনের জন্য পরীক্ষা বন্ধ। কারণ সত্যি তো চারিদিকে যদি জল জমে যায়, আর এই বর্ষায় শিক্ষার্থীরা আসবেই করে, পরীক্ষার্থীরা আসবেই করে। তা আবার শুনছি আপনারা নাকি ম্যানহোলের ঢাকনা নাকি চুরি হয়ে যায়। কোনো সভ্য দেশে হয় বলে আমি জানি না, ম্যানহোলের ঢাকনা চুরি হয়ে যায়। তা ম্যানহোলের মধ্যে পড়ে গিয়ে যদি নিখোঁজ হয়ে যায় তখন কি হবে? সরকার দায়িত্ব নেবে? এদিকে সরকারের শিক্ষামন্ত্রী তিনি বলে দিয়েছেন যে ফার্মের মুরগির মতো শিক্ষার্থীরা। কোথায় ফার্মের মুরগি আর কোথায় শিক্ষার্থী? ওই জন্য বলছি, ক অক্ষর গোমাংস শিক্ষিত ব্যক্তিদের সব শপথে বসিয়ে তারেক রহমান সব মাটি করে দিয়েছেন। এখন নিজে কি করে সামলাবেন নিজেই বুঝতে পারছেন না। ওই জন্য তিনি চুপ করে আছেন, এক নির্লিপ্ত ভাব। যাই হয়ে যাক, হামে শিশু মরে যাক, শিক্ষার্থীদের আন্দোলন হোক, বন্যা হোক, ফসলের ক্ষতি হোক, ব্যাংকের তারল্য কমে যাক, বর্ডারের সিচুয়েশন খারাপ হোক, তিনি তার মতো সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন এবং আমোদ আহ্লাদ করে বেড়াচ্ছেন যেন কিছুই হয়নি। কিন্তু দেশবাসীর অবস্থা তো খুব খারাপ। এই যে বন্যাটা হলো, তাতে মোটামুটি শস্যের যা ক্ষতি হলো, একই আপনাদের আমদানি নির্ভর দেশ, তারপরে শস্যের এই ক্ষতি। এইবার পরবর্তী বছরে কি হবে? আপনাদের সাহায্য করার জন্য কেউ নেই। আপনারা ভাবেন আপনাদের আমেরিকা সাহায্য করবে, পাকিস্তান সাহায্য করবে, তুর্কি সাহায্য করবে। পাকিস্তানের নিজের অবস্থা খুব খারাপ। পাকিস্তান আপনাকে বাঁচাবে? $17.5 বিলিয়ন চীন চেয়ে বসেছে, যে অনেক হয়েছে। হয়েছিল কি, ওই যে বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট হয়েছিল না, ওইখানে যত বিদ্যুৎ, যত উৎপাদন কেন্দ্র হয়েছিল, সব বলেছিল, পাকিস্তান বলেছিল আমি কিনে নেব। পাকিস্তান সরকার কিনে নিয়েছে, চীনও করে দিয়েছে। 60 বিলিয়ন না 65 বিলিয়ন ওখানে ডলার খরচা হয়েছে। এইবার টাকা যখন পরিশোধের ব্যাপার হচ্ছে, তখন 2019 সাল থেকে এই পরের বছর দেবো, পরের বছর দেবো, রোল ওভার করে দিন, রোল ওভার করে দিন। এই সুদের সুর চক্রবৃদ্ধি হারে সেটা গিয়ে দাঁড়িয়েছে $17.5 বিলিয়ন, শুধু সুদ। আসল ছেড়ে দিন। এখন চায়নার কাছে গেছিল, চায়না বলেছে আমার আর সময় দিতে পারবো না, টাকা আমায় দিতেই হবে। ছুটেছে এখন এমএসবির কাছে, মোহাম্মদ বিন সালমান দুবাইয়ের।
তার পায়ে ধরছে, টাকা দিন। এই তো হলো পাকিস্তানের অবস্থা। আর ভেতরে রাজনৈতিক অবস্থা তো আপনারা জানেন। আফগানিস্তান ডিউরেন লাইনে গোলাগুলি চালাচ্ছে। বালুচিস্তান 85% প্রায় স্বাধীন হয়ে গেছে। খাইবার পাখতুনখোয়ায় ঢুকতে পারে না। পিওকেতে ভারতের সঙ্গে জয়েন করার জন্য লাপাচ্ছে। ভারত একটা সুযোগ পেলেই হলো। এদিকে চায়নার একটা ড্যাম ছিল, নীলাম ভ্যালি ড্যাম। সেই ড্যামটা আর চায়না করবে না বলে জানিয়ে দিয়েছে। অর্ধেক হয়ে পড়ে রয়েছে, কারণ টাকা আমরা পাবো না, বুঝে গিয়েছি, আমরা ওখানে আর টাকা ঢালবো না। এই হচ্ছে বর্তমানে পাকিস্তানের অবস্থা। আমেরিকা ফেসে গেছে কোথায়? আমেরিকা ইরানে ফেসে গেছে। শান্তি চুক্তি তো গেছে মায়ের ভোগে। সেটা আমি বলি, শোনো, শান্তি চুক্তি টিকবে না। ইরানকে কালকে রাত্রিবেলা 6000 মিসাইল মেরেছে ইরান, আমেরিকা এবং ইসরায়েল মিলে। ইরানও পাল্টা আঘাত করছে। আমেরিকা ওখানে ফেসে রয়েছে। ট্রাম্পের কোনোটাই খাটেনি, না ট্যারিফ খেটেছে, না ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছেন, আবার নতুন করে আবার ইরানের সঙ্গে পাঙ্গা নিয়ে নিজের অবস্থা আরো খারাপ করে ফেলেছেন। তো সেইখানে যদি আপনি টাকার জন্য যান, আপনাকে টাকা দেবে, আপনাকে টাকা দেবে না। ফলে আপনার যে বাজেট ডেফিসিট রয়েছে, সেই বাজেট ডেফিসিট আপনি পূরণ করবেন কি করে, কোত্থেকে? তার মধ্যে শেখ হাসিনা তাল টুকছেন যে আবার আমি ফিরব। সরকার উল্টো পাল্টা বকছে, ঢুকতে দেব না। দেশের প্রধানমন্ত্রীকে তিনি ঢুকতে দেবেন না তারা। এখন সাময়িক বর্ষা চলছে, 71 সালের মতো বর্ষা কিছুটা হলেও বাঁচিয়ে দিয়েছে। নইলে এটা ছিল উপযুক্ত সময়। পাকিস্তানের অবস্থা খারাপ, বাংলাদেশের কাছে অর্থ সংকট, আমেরিকা ওদিকে ফেসে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক খুব খারাপ হয়ে গেছে, কারণ ভারতীয় জাহাজগুলোতে সমস্ত মিসাইল ফিসাইল মেরেছে। কালকে ইরানের রাষ্ট্রদূতকে ডেকে জয়শঙ্কর আচ্ছা করে দিয়েছেন। দুটো কাজ একসঙ্গে চলতে পারে না। ভালো সম্পর্ক এবং তারই সঙ্গে সংঘর্ষ। আমরা তো আপনাদের পেছনে কোনো কাঠি দিইনি, আপনারা কেন ভারতীয় জাহাজকে লক্ষ্য করে আপনারা কেন এ করছেন? তা এই হচ্ছে চারদিকের অবস্থা। এই অবস্থার মধ্যে বাংলাদেশ সরকার এখন নির্লিপ্ত। মানে বাংলার একটা ভাষা আছে, শুদ্ধ ভাষা, কিংকর্তব্য বিমূঢ়। তা এটা ছিল উপযুক্ত সময়, কিন্তু 1971 সালে যে ঘটনাটা ঘটেছিল না, ঠিক তার একেবারে মানে দ্বিতীয় সংস্করণ হতে যাচ্ছে। সেই সময়তে বর্ষার সময়টা এড়িয়ে গেছিলেন আমাদের মানেক সাহ। বর্ষার সময়টা এড়িয়ে যান, নদী নালা সমস্ত ভেসে রয়েছে। আমরাও হয়তো বর্ষাটার অপেক্ষা আমরা করছি, পাকিস্তানের বেলাতেও, বাংলাদেশের বেলাতেও। এখন শুধু কালক্ষেপণ, কবে জল কমবে, কবে অবস্থা স্বাভাবিক হবে। আর এর মধ্যে ভেবেচিন্তেই খুব সম্ভবত শেখ হাসিনা বলেছেন আমি ডিসেম্বরের মধ্যে ফিরব, কারণ তিনি জানেন কোন সময় দেশে বন্যা হয় আর কোন সময় দেশের নদী নালা সম্পূর্ণ শুকিয়ে থাকে। এখন দেখা যাক এই কিংকর্তব্য বিমূঢ় সরকার ত্রহস্পর্শ থেকে কি করে বাঁচতে পারে। সবাই ভালো থাকবে। সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার মানে ফেরার ব্যাপারটা ঘটতে পারে, কিন্তু বাংলাদেশ সরকার যে ফর্মাল একটা স্টেটমেন্ট সংসদে আসলো সেটা কিন্তু তারা দিত না। তারা যদি মনে করতো যে রয়টার্স ভুয়া সংবাদ দিয়েছে, তারা মানে ভুয়া সংবাদের ভিত্তিতে তারা কেন স্টেটমেন্ট দিবে? আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে পেছনে আড়ালে
যে একটা সমঝোতা হবে না সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এইটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আর এখন যদি শেখ হাসিনা ফিরে আসে তাদের জন্য আরো বড় বিপর্যয়। তাকে ফাঁসিতে উঠালেও বিপর্যয়, জেলে রাখলেও বিপর্যয়, জেলের বাইরে রাখলেও বিপর্যয়। আমার মনে হয় শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মানে এই একটা গোষ্ঠীর জন্য একটা মানসিক এবং রাজনৈতিক বিপর্যয় হবে। কাজেই এটা মানে সরকারের জন্য অভ্যন্তরীণভাবে এবং আন্তর্জাতিকভাবে দুই দিক থেকেই তার উপর একটা রাজনৈতিক চাপ আসবে। আমার মনে হয় তারা চার্টার্ড বিমানে আসবেন এবং তাদের এই চার্টার্ড বিমান ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে, যাতে ভারতের ইমিগ্রেশন মানে শেখ হাসিনার কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। 28 জুন যখন এনডিটিভিতে শেখ হাসিনা ফিরবেন, নিজে যখন এই ঘোষণাটি দিলেন, তারপরে আবার রয়টার্সকে তিনি একেবারে আরো স্পেসিফিক্যালি জানালেন যে ডিসেম্বরে ফিরবেন। তো 22 জুনে আমরা ধরতে পারি 22 জুন থেকে 14-14 জুলাই মোটামুটি 20-22 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ফরমাল বক্তব্য পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী সংসদে কথা বলেছেন এবং যথারীতি সরকারের অনুসারীরা যেভাবে কথা বলছেন ওইভাবেই আমরা কোনটা পেলাম যে এলে অ্যারেস্ট হতে হবে। আবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রণধীর জয়সওয়াল তার মুখপাত্র তাদেরও গতানুগতিক বক্তব্য দিয়েছেন যে এটা আইনিভাবে দেখা হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের কোনো আপডেট সেখানে দেওয়া হয়নি শেখ হাসিনার বিষয়ে। এই অবস্থায় থেকে আপনি কি মনে করছেন? আমি এখন যেটা দেখছি যে সরকার হয়তো এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাস্তবতাটা মানছে যে শেখ হাসিনার মানে ফেরার ব্যাপারটা ঘটতে পারে, এবং তারা এখন যেটা বলছেন সেটাই তাদের বলার কথা যে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি, দেয়ারফর তিনি বাংলাদেশের মাটিতে আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে, এটাই তাদের বলার কথা। কিন্তু তা না বলে তাদের অনেকে বলে বেড়াচ্ছিলেন যে যে আসার কোনো সুযোগই নেই, মানে তাকে আমরা চাই না, তাকে ঢুকতে দেওয়া হবে না, এসব বকওয়াস কথা বলে বেড়ানো হচ্ছিল। কিন্তু আইনমন্ত্রী এখন সেটাই ব্যাখ্যা করলেন। তিনি আবার বললেন যে তিনি যে বলেছেন যে তিনি বাংলাদেশে এসে আত্মসমর্পণ করবেন, তো বললেন তিনি বলছেন সেটা সুযোগ নেই, কারণ তিনি আসা মাত্র গ্রেফতার করা হবে। ঠিক আছে, সেটাই হওয়ার কথা। তিনি যেহেতু তার বিরুদ্ধে যেহেতু অনেক মামলা আছে, শত শত মামলা আছে, একটা মামলা তার ফাঁসির আদেশও হয়ে গেছে, কাজেই আসা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। গ্রেফতারের পরে কি করা হবে? তাকে জেলে না হবে অবশ্যই, তারপরে কি তার জামিনের সুযোগ আছে? তারপরে কি তার আপিল করার সুযোগ আছে? আপিল করার সুযোগ তো থাকবেই। কিন্তু আবার চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, উনি আবার এর মধ্যে বলে দিয়েছেন যে যেহেতু তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাই তার জামিনের কোনো সুযোগ নেই। অর্থাৎ মানে তিনি আপিল করতে পারবেন, কিন্তু আপিলের প্রেক্ষিতে তিনি জামিন পাবেন না, বা জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, সেটা তিনি বলছেন। অর্থাৎ আইনে সেটার কোনো বাধা আছে কি? আছে, সেটাই তার কথা। সো যদি জামিন না পান তাহলে তিনি জেলেই থাকবেন। কিন্তু মূল কথা হচ্ছে যে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এই জিনিসটাকে একেবারে ডিসমিস করে দিচ্ছে না, তারা উড়িয়ে দিচ্ছে না যে এগুলা ফালতু কথা, এগুলা তার প্রোপাগান্ডা, এগুলা তার স্টান্টবাজি, যেটা অনেকেই বাইরে, ক্ষমতার বাইরে যারা আছেন তারা বলছেন, বা আসলেই আমরা তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো, যেটা মানে নাহিদ ইসলাম ঠিক ওইভাবে বলেননি, কিন্তু তার কথা শুনে মনে হচ্ছিল যে তিনি সেটার দিকে ইঙ্গিত করছেন যে তার ফাঁসি কার্যকর করার জন্যই তাকে ফিরতে হবে। এই সবের দিকে যাচ্ছে না তারা। নাহিদ ইসলাম না বললেও সাবেক চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম তিনি তো প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি আসতে পারেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, তবে সেই মালাটি হবে ম্যানিলা রোপের, মানে বিমানবন্দরেই তার ফাঁসি কার্যকর করা হবে। এই ব্যক্তি আবার ছিলেন চিফ প্রসিকিউটর রাষ্ট্রপক্ষের। হ্যাঁ, তো কিভাবে চিফ প্রসিকিউটর ছিলেন সেটা তার কথা শুনেই বোঝা যায়, এবং এটা সবসময় বোঝা গেছে যে তাজুল ইসলামকে এই আদালতের চিফ প্রসিকিউটর বানানোই হয়েছিল জামাতের যে প্রতিশোধ শেখ হাসিনার উপর নেওয়ার ইচ্ছা, সেই প্রতিশোধ ইচ্ছাটা বাস্তবায়ন করার জন্য। এবং তিনি এখন আর চিফ প্রসিকিউটর নেই, কিন্তু তারপরে তিনি এসব কথা বলে বেড়াচ্ছেন যে ফুলের মালা দিয়ে বরণ করা হবে, সেই মালা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে। তো এইসব কথা তো দায়িত্বশীল ব্যক্তিরা বলে না, এবং তিনি এখন দায়িত্বশীল ব্যক্তি না, তিনি মানে সবকিছুর বাইরে। এখন তিনি একজন আইনজীবী, এখন আইনজীবী হিসেবে তিনি আবল তাবল অনেক কথাই বলতে পারেন। কাছে কিন্তু এই কথাগুলো আমলে নিয়ে মানে মানে কেউ আমলে নিবে বলে আমার মনে হয় না। এবং বিএনপির মন্ত্রীরা যেটা বলছেন
এবং সেটা তারা মোটামুটি যেটা বলা কথা সেটাই বলছেন। তারা কিন্তু বলতে পারেন না যে হ্যাঁ, শেখ হাসিনা আসলে আমরা তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে তার জন্য গুলশানে একটা বাসা ঠিক করে দেবো, এই কথা তিনি বলতে পারেন না, কারণ তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। এখন বিচার কার্য যেভাবেই হয়ে থাকুক না কেন, এটা সারা বিশ্ব জানে এটা একটা মানে বিচার কার্য ঠিক হয়নি। এটাকে মানে কি বলবো, সুবিচার সেখানে হয়নি। সেটা এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা হাসিনার প্রবল সমালোচক ছিল, তারাও বলেছে যে এখানে সুবিচার হয়নি, কাজেই আপিল একটা হতেই হবে। এবং কে বলেছেন এটা, যে তিনি অনেক যত খুশি বিদেশি নাম করা আইনজীবী নিয়ে আসুক, হ্যাঁ, মিস্টার এবং ডাক্তার জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা। হ্যাঁ, যে নিয়ে আসুক, এবং সেটা মানে আদালতেই সবকিছু নিষ্পত্তি হবে। ভালো কথা। এখন বাংলাদেশে বিদেশি আইনজীবীদের বাংলাদেশের আদালতে মামলা করার অনুমতি আছে কিনা আমি জানি না। আমি যতদূর জানি বার কাউন্সিল সেটা অ্যালাউ করে না। কাজে বিদেশি আইনজীবী হয়তো পরামর্শক হিসেবে থাকতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আদালতের দাঁড়িয়ে শেখ হাসিনার পক্ষে সাফাই গাওয়ার কোনো সুযোগ পাবে না। তো যাই হোক, এটা একটা কথার কথা যে যত বড় আইনজীবী দেশ বিদেশ থেকে নিয়ে আসুক, আমরা আদালতে এটা নিষ্পত্তি করব। তো মানে এটা একটা ভালো কথা যে আদালতে এটা নিষ্পত্তি হতে হবে। কিন্তু আদালতে নিষ্পত্তি হওয়ার আগে ব্যাকগ্রাউন্ডে, পেছনে, আড়ালে যে একটা সমঝোতা হবে না, সেটা আমি উড়িয়ে দেব না। কারণ একটা কোনো সমঝোতা ছাড়া শেখ হাসিনা জাস্ট একটা প্লেনে চড়ে ঢাকায় নেমে বলবেন এই আমি এসে পড়লাম, এটা আমার কাছে মনে হয় অবাস্তব। একটা কিছু আলোচনা, একটা কিছু সমঝোতা হতেই হবে। আমি সেই জায়গা থেকে একটু প্রশ্ন করি। আপনি বলছেন যে আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফরমালি যে বক্তব্য দিয়েছেন, সংসদে কথা বলা মানে তো এটা আমরা ফরমাল বক্তব্য ধরে নেব এক্স্যাক্টলি। বা সরকারের বক্তব্য। তো আহ, তিনি আটক হবেন এটা তো আমরা সবাই জানি। তিনি ফাঁসি দণ্ডপ্রাপ্ত আসামি, এবং শেখ হাসিনাও তো নিশ্চয়ই বলেননি যে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে জামিন দিয়ে দিবেন, এমন কথাও তিনি বলেননি। তিনি বলেছেন মামলা ফেস করবেন, বিচারের মুখোমুখি হবেন। কিন্তু এই কথাগুলো কেন বারবার বলা হচ্ছে? এগুলো কি এক ধরনের হুমকি দেওয়া, মানে মনে করিয়ে দেওয়া, ভয় জাগিয়ে দেওয়া যে তুমি এসো না? পাশাপাশি আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত ট্রাভেল ডকুমেন্টের কথা বা ট্রাভেল পাসের কথা কিন্তু কেউ বলছে না, উচ্চারণ করেনি। হ্যাঁ, তিনি আসুন, আমরা ট্রাভেল পাসের ব্যবস্থা করছি। এই বিষয়গুলো কি ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করা হচ্ছে, নাকি শেখ হাসিনা কিভাবে আসবে না আসবে তার বিষয়? যদি তার বিষয় হয়ে থাকে তাহলে সেটিও বা কেমন করে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেললাম। না, এখন ট্রাভেল পাসের বিষয়গুলো হচ্ছে কি বলবো, মানে ফর্মালিটি। উনার আশা, সেজন্য আমি বলছি যে মানে পর্দার আড়ালে একটা কিছু আলোচনা হতেই হবে, এবং সেই আলোচনায় থাকবে যে তিনি কিভাবে ইমিগ্রেশন পার হবেন, তিনি কি ইমিগ্রেশন আদৌ পার হবেন কিনা, মানে বিমানের মানে বের হওয়ার সাথে সাথে গেট থেকে পুলিশ ধরে নিয়ে তাকে জেলে নিয়ে গেলে তো আর ইমিগ্রেশন হয়তো পার হবে না, হতে হবে না। কিন্তু একটা মানে আসামি হলেও, আসামিও কি কোনো ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ না করেই বের হতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, পুলিশ কি নিয়ে যেতে পারে কিনা এয়ারপোর্ট থেকে, সেটাও আমি জানি না। কিন্তু বাংলাদেশে তো সব মানে কত কিছু ঘটে, বাংলাদেশে তো সবকিছু আর আইন রীতি নীতি অনুযায়ী হয় না, যখন যেটা প্রয়োজন সেভাবেই ঘটে। কাজেই এখানে এখানে আমার মনে হয় যে ট্রাভেল পাসের বিষয়টা অতটা মুখ্য না। মুখ্য হচ্ছে যে সরকার বা শেখ হাসিনার বিমানকে ঢাকায় অবতরণ করতে দেবে কি দেবে না। যদি না দেয় তাহলে উনি যে বিমানে আসবেন ওনার কাছে তো কোনো ধরনের বৈধ কাগজপত্র নেই। ওনার যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বা সাধারণ পাসপোর্ট, সেগুলো তো সব সিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে ডক্টর ইউনূস সরকারের সময়। তাহলে উনি যে ভারত থেকে বাংলাদেশে আসবে, ভারত থেকেও তো একটা কাগজ দরকার, একটা ফর্মাল ডকুমেন্টস দরকার। সেটি কোন প্রক্রিয়া আসবে? তিনি কোন বিমানে উঠবেন? পার্সোনাল বিমানে? তার কোনো পার্সোনাল বিমান নেই, কিন্তু যেটা হবে তারা একটা বিমান চার্টার করতে পারে। আচ্ছা, একটা বিমান চার্টার করতে হবে। আমার মনে হয় না তারা কোনো এয়ার ইন্ডিয়ার কোনো নিয়মিত ফ্লাইটে ঢাকায় আসবেন আর মানে 100 যাত্রীর সাথে। আমার মনে হয় তারা চার্টার বিমানে আসবেন, এবং তাদের এই চার্টার বিমান ওঠা নামা সবকিছুই মানে ভারত সরকার ওইভাবেই ব্যবস্থা করবে যে কার কাগজ, ভারত সরকার নিজেও একটা ছাড়পত্র দিতে পারে যাতে ভারতের ইমিগ্রেশন মানে এই মানে শেখ হাসিনার কোনো পাসপোর্ট না থাকলেও, কোনো বৈধ পাসপোর্ট না থাকলেও তিনি প্লেনে উঠতে পারেন। কারণ উদ্দেশ্য হবে যে তাকে প্লেনে করে নিয়ে ঢাকায় নামা। কিন্তু ওই প্লেনটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার অনুমতি নাও দিতে পারে। তখন কিন্তু ওই প্লেন আর আকাশে মানে ঢুকতে পারবে না, কারণ অনুমতি না পেলে চার্টার্ড বিমান হলেও সে ঢুকতে পারবে না, এটা ইম্পসিবল। কিন্তু তখন প্রশ্ন উঠবে, তাহলে কি বাংলাদেশ সরকার চায় না যে
শেখ হাসিনার মতো আসামিকে তারা গ্রেফতার করে আদালতে মুখোমুখি করবে, ফাঁসির মুখোমুখি করবে। দণ্ডপ্রাপ্ত আসামি, তার দণ্ড কার্যকরের কোনো মানে বাধ্যবাধকতা নেই বাংলাদেশ সরকারের, তো সেই প্রশ্ন তখন বাংলাদেশ সরকারকে ফেস করতে হবে। তো এতদিন ধরে যে সবাই বলছে যে আমরা চাই শেখ হাসিনার বিচার এই মাটিতে হবে এবং তাকে মানে শাস্তি পেতে হবে, তাহলে এত সব কথাবার্তার মানে কি? কাজেই আমার মনে হয় যে এই সবকিছু একটা আলোচনার মধ্যে হতে হবে, একেবারে সমঝোতা মিনিমাম কোনো আলোচনা ছাড়া চলে আসবেন এটা আমার মনে হয় না। এবং এই আলোচনার বিষয়টা আমরা জানবো না, কারণ এটা জনসমক্ষে হবে না, এটা পর্দার আড়ালে হবে এবং হয়তো দুই পক্ষই এটা ডিনাই করবে। দুই পক্ষ অলরেডি বলছে যে না, আমরা মানে পর্দার আড়ালে কোনো নেগোসিয়েশন হচ্ছে না, হতেই পারে না। কিন্তু আমার মনে হয় যে এটা ছাড়া শেখ হাসিনা আসতে পারবেন বা আসার চেষ্টা করবেন, আমার সেটা মনে হয় না। কিছু একটা হতে হবে। এবং আপনি এই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিস্টার জাসওয়ালের কথা বলছিলেন, তিনি যে উত্তরটা দিয়েছেন এটা খুব অড। আমার কাছে মনে হলো যে সাংবাদিক প্রশ্ন করেছেন এই শেখ হাসিনার ফিরে যাওয়ার কথা নিয়ে, কিন্তু তিনি যেভাবে উত্তর দিয়েছেন সেটা মনে হচ্ছে ওই যে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে ওটা ভিন্ন জিনিস। কারণ শেখ হাসিনা প্রত্যর্পণ চুক্তির অধীনে ফিরছেন না, তিনি স্বেচ্ছায় ফিরছেন, নিজ ইচ্ছায়। আর প্রত্যর্পণ চুক্তির বিষয়ে মানে বাংলাদেশ সরকার চিঠি লিখলেও ওই প্রত্যর্পণ চুক্তির অধীনে যেই প্রক্রিয়ার কথা বলা আছে, যেই আনুষ্ঠানিকতার কথা বলা আছে, যে ধরনের ডকুমেন্টস সাপ্লাই করতে হবে, যে ধরনের সাক্ষী মানে প্রমাণ সাপ্লাই করতে হবে, সেগুলো কিন্তু বাংলাদেশ সরকার করেনি। কাজেই প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যে আদৌ কিছু হবে এটার কোনো সম্ভাবনাই নেই। তো জাসওয়াল এখন মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যখন সংবাদ সম্মেলন হয় তখন এগুলো হচ্ছে একেবারে তথ্যবিহীন সম্মেলন। এরা মিনিমাম তথ্য সরবরাহ করে, বেশিরভাগ ক্ষেত্রে এমন ভাবে জবাব দিবে এখানে কোনো রিপোর্টেবল কোনো ইনফরমেশনই নাই। আরেকটা বিষয় হতে পারে কিনা যে প্রত্যর্পণ চুক্তি নিয়ে তারা আসলে কিছু ভাবছেই না, যেহেতু তিনি ওখানে বন্দী নন, তিনি তো অন্যভাবে আছেন, অন্য স্ট্যাটাসে আছেন, বা তাকে তো বন্দী হিসেবে ধরে রাখা হয়নি, তাই না? তো সেই জায়গায় তো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরানোর কোনো প্রশ্নই ওঠে না, এটা বারবার ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে। আমার আরেকটি